প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে সকলকে আমন্ত্রণ আমার সাথে পদার্থবিজ্ঞানের সুন্দর জগতে। আমরা ইতিপূর্বে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ে ছিলাম এবং এখনো আছি। গতির বিভিন্ন সমীকরণগুলো ইতিমধ্যে তোমাদের সাথে কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা দেখানো হয়েছে। আমরা এই সমীকরণগুলো নিয়ে আজকে আরো কিছু বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। গতির বিভিন্ন সমীকরণের উপর আরো কিছু আলোচনা রয়েছে, বিভিন্ন শর্ত আরোপ করে এগুলিকে কিভাবে এগুলোর উপর আরো কাজ করা যায়, চলো তাহলে এগুলো দেখে আসি। প্রথমে আসো v is equal to u plus at। এটা এই সমীকরণটি গতির প্রথম সমীকরণ। কিভাবে প্রতিপাদন করতে হয় তোমরা আশা করি ইতিমধ্যে শিখে ফেলেছো এবং এটাকে ত্বরণের সূত্র থেকে এটা প্রতিপাদন করা হয়েছে, নিশ্চয় মনে আছে তোমাদের। এবার চলো এটার উপর শর্ত আরোপের পালা। শর্তটা কি? স্থির অবস্থান থেকে, শর্ত হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে আমরা কি কি কন্ডিশন আরোপ, এই কন্ডিশনগুলো আরোপ করলে এই সমীকরণটার অবস্থা কিরকম হয় সেটা আমরা দেখতে চাই। স্থির অবস্থান বলতে এখানে তুমি কি বুঝবে? স্থির অবস্থান বলতে u is equal to 0 সুষম ত্বরণে, তার মানে কি এটা কনস্ট্যান্ট। আশা করি কনস্ট্যান্ট বুঝো, এর পরিবর্তন হবে না, এই যেমন আছে এমনই থাকবে। দেন সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে? v is equal to 0 plus at, 0 plus at, তাহলে 0 plus at, হ্যাঁ এবার দেখো তাহলে কি দাঁড়ায়? v is equal to at, যেহেতু a কনস্ট্যান্ট মানে এর কোনো মানের পরিবর্তন হবে না, তাহলে সেহেতু তোমার v নির্ভর করবে কার উপরে? t এর উপরে। b t এর উপরে ডিপেন্ডেন্ট। দেখো t যত বাড়ে b ও তত বাড়বে, t কম থাকলে b ও কম থাকবে, t বাড়ার সাথে সাথে b এর মানও বাড়তে থাকবে। এটাকে গণিতের ভাষায় বলে প্রপোর্শনাল টু বা সমানুপাতিক। তাহলে v প্রপোর্শনাল টু t, বেগ সময়ের সাথে পরিবর্তিত হয়। কেমন? তাহলে আমাদের যদি প্রশ্নটা যদি এরকম হয়, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে, এই যে এখানে প্রথমে যেটা আমি লিখছি এখানে কন্টিনিউ দেখো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক প্রতিপাদন করো, প্রমাণ করো, বিশ্লেষণ করো, তাহলে তুমি এই পর্যন্ত আসতে হবে। কিন্তু এখানে একটা বিষয়, আমি তোমাকে v is equal to u plus at দিয়ে প্রমাণটা করে ফেলেছি, কিন্তু যদি তোমার প্রশ্ন এটা যদি 3 নাম্বারের জন্য বা 4 নাম্বারের জন্য, 3 নাম্বারে তো এটা থাকবে না, 3 নাম্বারে ম্যাথ থাকে, 4 নাম্বারের জন্য যদি এটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাকে আগে v is equal to u plus at এই সমীকরণটি প্রতিপাদন করে আসতে হবে। এবং এই প্রতিপাদনটা আমরা আগের ক্লাসগুলিতে করেছি, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তাইলে আগের ক্লাসগুলোতে তোমরা এই প্রতিপাদনটা শিখেছো। এখন ওটার সাথে আরো এটা অ্যাড করে দেওয়া হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আসো আমরা আরেকটা সমীকরণ এখন দেখবো, সেটা হচ্ছে s is equal to ut plus half at square। মনে পড়ে এই সমীকরণটা প্রতিপাদন আমরা শিখেছি? হ্যাঁ, তোমাদের মনে না থাকলে কিন্তু তোমরা দেখে আসবে আগের ক্লাসগুলোতে, এটা পাবে, প্রতিপাদনটা পাবে। আমরা এখানে যদি আমরা একই কন্ডিশন অ্যাপ্লাই করি, একই কন্ডিশনটা কি? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে দেখি তো কি অবস্থা দাঁড়ায়। তাহলে এই এক একটা কন্ডিশন তুমি স্থির অবস্থান বলতে কি বোঝায়? u is equal to 0, কেমন? u is equal to 0 আর এ হবে কি? কনস্ট্যান্ট। তাহলে দেন আমার সমীকরণটা, এই সমীকরণটা থেকে কি পাই আমি তাহলে একটু দেখবে? তাহলে চলো দেখে আসি। s is equal to 0 into t plus half at square। তাহলে
আমরা কি দেখলাম, s is equal to 0 into t মানে 0 plus half at square, তাহলে s is equal to half at square, s is equal to half at square, তাহলে s is equal to half at square is equal to half into ধ্রুবক into t square, তাহলে s is equal to, আচ্ছা তাহলে খেয়াল করো একটা বিষয়, খেয়াল করো সেটা হলো এখানে হাফ আর ধ্রুবক এগুলো পরিবর্তন হবে না, হাফ তো কখনোই পরিবর্তন হবে না, হাফের মান তো হাফই, আর ধ্রুবক মানে যেটা চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তাহলে s টা কার উপর ডিপেন্ড করতেছে, টি স্কয়ার এর উপর ডিপেন্ড করতেছে না s টা, দ্যাট টি যত বাড়ে s ও তত বাড়ে, তবে বর্গ আকারে বাড়বে, দেখো স্কয়ার আকারে বাড়বে, মানে s ডিপেন্ডেন্ট অন s is proportional to t স্কয়ার, s এখানে সরণটা টাইমের বর্গ আকারে বাড়বে। মনে করো একটি গাড়ি 2 সেকেন্ডে যতটুকু গেল, ধরো তুমি 1 সেকেন্ডে কত ধরো, 1 সেকেন্ডে যতটুকু গেল 2 সেকেন্ডে তার যাবে কত, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 গুণ যাবে, তাহলে এখানে সরণটা 4 গুণ হয়ে যাচ্ছে তখন, সেক্ষেত্রে 3 সেকেন্ডে যাবে 3 3 9, 3 সেকেন্ডে যাবে 9 মিটার বা 9 কিলোমিটার, এরকম তোমার এককটা যাই ধরো সেভাবেই যাবে। তাহলে যদি তোমাকে এখন প্রশ্ন করে স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে সরণ সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হচ্ছে, সরণ সময়ের বর্গের সমানুপাতিক, তোমাকে প্রথমে তুমি যেটা s is equal to ut plus half at square, এই প্রতিবেদনটা তোমাকে আগে করতে হবে, s is equal to ut plus half at square এই প্রতিবেদনটা আগে করা লাগবে, এটা করে তারপর আমরা আজকে যেটা যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলাম, এই করতে করতে তোমার কোন পর্যন্ত আসতে হচ্ছে, s proportional to t স্কয়ার এই পর্যন্ত আসতে হচ্ছে, আসার পরে তারপরে তুমি এখানে এবার সূত্রটা লাস্টে ফিনিশিং দিবে কিভাবে, তাহলে কি প্রতিপাদিত হলো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে সরণ s মানে সরণ সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি বুঝতে সমস্যা হয়নি। এবারে আসো তোমাদের জন্য আরেকটি সমীকরণ নেই, b স্কয়ার is equal to a স্কয়ার প্লাস 2as, এই সমীকরণটার প্রতিপাদন আমরা শিখেছি ইতিপূর্বে, আমরা আজকে এটার উপর বিশেষ শর্তটা আরোপ করতেছি। বিশেষ শর্ত আরোপ করা বলতে দেখো স্থির অবস্থান থেকে, শর্ত কিন্তু একই, কন্ডিশন একই, কন্ডিশনটা কি, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াবে, এটা যদি হয় কন্ডিশনটা যদি আমরা আরোপ করি, তাহলে এখানে স্থির অবস্থান থেকে মানে u0, তাহলে b স্কয়ার is equal to 2as হয়ে গেল, তাই না, তাহলে আমরা কি পাচ্ছি, b স্কয়ার is equal to 0 plus 2as, b স্কয়ার is equal to 2as, b স্কয়ার, এখানে 2a এটা কনস্ট্যান্ট, 2 তো কনস্ট্যান্ট, আর এ মানে স্থির ত্বরণ, দেখো সুষম ত্বরণ মানে স্থির ত্বরণ, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে b স্কয়ার নির্ভর করে কার উপর, s এর উপর, b স্কয়ার আর s এর রিলেশনটা কেমন, s বাড়লে v স্কয়ার বাড়বে, s কমলে v স্কয়ার কমবে, তাহলে b স্কয়ার ডিপেন্ডস অন s, তাই না, তাহলে b স্কয়ার s এর উপর নির্ভর করে। এখন যদি আমরা রুট করে ফেলি, স্কয়ার তুলতে পারি, b প্রপোর্শনাল টু রুট ওভার s, তাহলে কি দাঁড়ালো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ বেগটা তোমার সরণ যদি 4 মিটার হয়, তাহলে বেগ হবে রুট ওভার 4, রুট ওভার 4 মানে কত, 2, কেমন, তোমার যদি সরণ তুমি যদি 9 মিটার হয়, তখন সেক্ষেত্রে বেগ হচ্ছে রুট ওভার 9, তার মানে 3 মিটার পার সেকেন্ড, বেগের তো একক মিটার পার সেকেন্ড, তাহলে তোমার এই প্রতিপাদনটা করতে বললে তোমাকে ঠিক আগের মতোই b স্কয়ার is equal to 2as এই সমীকরণটা তোমাকে আগে প্রতিপাদন করে আসতে হবে, কেমন, এই সমীকরণটা তোমাকে আগে প্রতিপাদন করে আসার পরে তুমি আগে এই প্রতিপাদনটা তোমাকে শেখানো হয়েছে আগে, এই প্রতিপাদনটা করে
তারপরে তুমি এখানে বি স্কোয়ার ভি প্রপোর্শনাল টু রুট ওভার এস এখানে আসতে হবে। কেমন? আবার এটা এমসিকিউ তো থাকে, এমসিকিউতে এরকম অপশন থাকবে 3-4টা, তুমি চট করে তাড়াতাড়ি সমীকরণটা থেকে এটা বের করে এমসিকিউ আনসার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা যে সমস্ত সমীকরণে গতির সমীকরণে ত্বরণ আছে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, কারণ এখানে তো সুষম ত্বরণের কথাটা ইম্পর্টেন্ট, তাই না? তাহলে সুষম ত্বরণ যেখানে নাই সেখানে আমরা এই সমীকরণটা মানে এই শর্তগুলো আরোপ করা যাবে না, হ্যাঁ, বা আমরা করি নাই। কেন? তোমাকে দেখাই আরেকটা সমীকরণ, ত্বরণ ছাড়া একটা সমীকরণ দেখো, s is equal to u plus v by 2 into t। এই যে এই সমীকরণটা দেখো, এখানে কিন্তু ত্বরণ অনুপস্থিত, ত্বরণ নাই। তাহলে ত্বরণ না থাকলে আমরা স্থির অবস্থান এখানে দিতে পারবো, u এর মান 0, কিন্তু যেহেতু ত্বরণ নাই কাজেই এখানে সুষম ত্বরণ কথাটা বলা যাচ্ছে না। কাজেই আমরা এই সমীকরণটাতে অর্থাৎ s is equal to u plus v by 2 into t এটাতে আমরা বিশেষ শর্তটা আরোপ করলাম না বা আরোপ করতে পারিনি। আমরা গতির সমীকরণগুলো সবগুলো মোটামুটি তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেল, এবং এগুলি দিয়ে বেশ সুন্দর সুন্দর অঙ্ক করা যাবে। ম্যাথগুলো করার সময় আমরা এই সমীকরণগুলো দেখবো তখন। কেমন? এখানে একটা সুন্দর তথ্য আছে তোমাদের জন্য, এটা 46 পৃষ্ঠার লাস্টে যে সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2s, যেটা এইমাত্র আমরা এটা নিয়ে কথা বললাম। এটা নিচে দেখো 47 পৃষ্ঠার প্রথমে, এই সমীকরণটি দেখতে অন্য একটি সাধারণ সমীকরণের মতো হলেও এর মাঝে কিছু চমকপ্রদ পদার্থবিজ্ঞান লুকিয়ে আছে, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে তোমাদের দেখাবো। আসলে এই সমীকরণটা দিয়ে একটা খুব সুন্দর বিষয়, এটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে, একটা সুন্দর প্রমাণ আছে, যেটা চতুর্থ অধ্যায়ে তোমাদের সাথে শেয়ার করা হবে বা আলোচনা হবে। আচ্ছা, এবার চলো এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? আমরা সময়ের জন্য মিনিট বা ঘন্টা ব্যবহার না করে এখান থেকে সেকেন্ড এবং দূরত্বের জন্য মাইল বা কিলোমিটার ব্যবহার না করে এম ব্যবহার করতে পারি। এই বিষয়টি নিশ্চিতভাবে তোমাদের জানার কথা, তারপর আমি একটু বলি। এখানে সময় এই মিনিটের কথা বলা আছে, কিন্তু পদার্থবিজ্ঞানে যত ম্যাথমেটিক্স করবে, অঙ্ক করবে, যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এককটা সময়ের ক্ষুদ্রতম একক সেকেন্ড ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ে শিখে আসছি, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে মিনিটকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে একটা। আর এখানে দেখো কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটারকে তুমি কনভার্ট করবে মিটারে, জানো 1000 মিটার 1 কিলোমিটার হয়। আর আওয়ার ঘন্টা, ঘন্টাটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আচ্ছা, এবার চলো তাহলে উল্লেখিত 1 মিনিটের সময়কালের শেষে গাড়িটির বেগ ভি। দেখো গাড়িটির একটি গাড়ি বেগ স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি? আদিবেগ 0, ইউ ইজ ইকুয়াল টু 0, ইউকে আমরা আদিবেগ বলি। স্থির অবস্থায় বলতে ইউ ইজ ইকুয়াল টু 0, আদিবেগ 0। স্থির অবস্থায় বেড়ে 1 মিনিটে এত হয়েছে, তার মানে এটা শেষ বেগ হয়ে গেল। তাহলে গাড়ির শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায়, মানে উপরে কিলোমিটার নিচে আওয়ার। কিলোমিটারকে মিটারে নিলে তোমাদের একটু আগে বলছিলাম এখানে 1 কিলোমিটারে কত হয়? 1 কিলোমিটারে কত? 1000 মিটার। তাহলে 60 ইন্টু 1000, আর আওয়ার মানে ঘন্টা, 3600 সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড। এটা কাজ করলে এটা ক্যালকুলেশন করো, দেখবে 16.6666 এরকম আসবে। আমরা পয়েন্টের পরে 2 করে রাখলাম 67 দিয়ে, মিটার পার সেকেন্ড। তাহলে এটা বেগ চলে আসলো। গাড়িটির ত্বরণ কত বলছে এখানে দেখছো? ত্বরণ। আচ্ছা, ত্বরণের সূত্র আমরা জানি। আচ্ছা, সেটা আলোচনা করব। এখানে দেখো ওরা কি বলছে সেটা একটু বুঝে আসি। কাজেই সমস্যাটি হচ্ছে এরকম, 60 সেকেন্ডে একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে এত মিটার পার সেকেন্ড, এই যেটা বের করলো, কারণ এই যে এত মিটার পার সেকেন্ড,
গতিতে পৌঁছাইছে, গাড়িটির ত্বরণ কত। তাহলে গাড়িটির ত্বরণ কত? আচ্ছা, এখন আমরা ফর্মুলা যেটা শিখছি ত্বরণের সূত্র, তোমাদের গতির প্রথম সূত্রটা মনে আছে? v is equal to u plus at। u তো জিরোই, u শূন্য, তাহলে v is equal to at। তাহলে v is equal to যদি at হয়, v সমান at, তাহলে v সমান যদি at হয়, তাহলে a is equal to v by t। v যেটা যেটা বের করছো, আর t টাইম, 1 মিনিট দেখি আমরা, দেখি সময়টা, 1 মিনিটে 1 মিনিট কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড ভাগ করলে এত মিটার, এই যে এত হয় ভাগ করলে। এখন মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কেমন করে আসছে এটা একটু দেখবে। মিটার উপরে একটা সেকেন্ডে, দেখো এটা পার সেকেন্ড মানে এটা কিন্তু নিচে চলে আসবে, তাহলে নিচে আসলে এখানে একটা সেকেন্ড, এখানে একটা সেকেন্ড, তো দুটো সেকেন্ড মিলে সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। মানে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কেমন করে হলো, এটা বুঝতে পারছো কিনা আরেকবার দেখো। এককগুলো খুব জরুরি এখানে। উপরে মিটার, এখানে নিচে পার সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা টান দিয়ে সেকেন্ড পার সেকেন্ড, ওটা আসলে নিচে চলে আসবে। তুমি ম্যাথমেটিক্স করলে এত ভাগ এত দিলে দেখবি এটা নিচে চলে আসবে, তো নিচে চলে এলে দুটা মিলে সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, এই হচ্ছে সেকেন্ড স্কোয়ার। আবার ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো মিলতে হবে সবগুলো, কেমন? তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ফিজিক্সের ম্যাথ গুলো খুব সুন্দর, আমরা অনেকগুলো ম্যাথ করবো আস্তে আস্তে। প্রথম আগে বইয়ের গুলো আগে শেষ করে নিই, কেমন? এখানে দেখো আরেকটি আমরা ম্যাথ দেখতে পাচ্ছি। একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খেয়াল করো, ইঞ্জিন এটা কিন্তু চলমান ছিল, মানে আদিবেগ কিন্তু শূন্য না, এক্ষেত্রে চলমান ছিল। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায় মানে কি? শেষ বেগ কত? বন্ধ হয়ে যায়, গাড়িতে চলছে না আর, গাড়ি আস্তে আস্তে থেমে যাবে। বলছে এখানে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, টাইম লাগছে 5 মিনিট, থেমে গেছে একেবারে, যেহেতু ইঞ্জিন বন্ধ থেমে গেল। গাড়িটির মন্দন কত? খেয়াল করছো এখানে কিন্তু মন্দন বলছে, ত্বরণ বলে নাই। এই বিষয়টা ইম্পর্টেন্ট, এটা বলতে পারতো, ত্বরণও বলতে পারতো। আমরা ইতিমধ্যে জেনেছি মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ। যদি এখানে ত্বরণ বলতো তাহলে আমরা আনসার ক্রিয়েট করার সময় সেভাবে করতাম। আচ্ছা, ওটা আমরা আলোচনায় আসবো একটু পরে। কেন ওরা মন্দন বলেছে? মন্দন কেন বললো? গতিবেগ কমে গিয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে কমে গিয়েছে। আচ্ছা, এখানে উত্তরের মধ্যে এই যে ত্বরণ থাকলে বেগ বাড়তে থাকে আর বেগ কমতে থাকার অর্থ ঋণাত্মক নেগেটিভ ত্বরণ বা মন্দন রয়েছে। এই কথাটা তুমি যদি এটা যদি অঙ্কে আসে, এটা যদি তোমার ম্যাথে যদি 3 নাম্বারের জন্য ম্যাথ থাকে ফিজিক্সে, তোমরা জানো, এটার জন্য যদি থাকে তাহলে এই কথাটা তোমার লেখা আবশ্যিক না, এটা তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে এখানে। এই যে আমি যেটা আন্ডারলাইন করলাম, এটা বোঝানোর জন্য দেওয়া হচ্ছে, এটা তোমাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা সময়ের জন্য এস এবং দূরত্বের জন্য এম ব্যবহার করব, এটাও দিতে হবে না। এটা আমরা এটাও লাগে না, এটাও দিতে হয় না। তাহলে আচ্ছা, ওরা যেভাবে করেছে এইভাবে তুমি, আচ্ছা এইভাবে না করে একটা ম্যাথ কিভাবে ফিজিক্স আনসার করতে হয় তোমাকে সেটা দেখাই। ওরা একটু বিশ্লেষণ করে করে দিয়েছে তো এখানে, তুমি তো আর পরীক্ষার খাতায় বিশ্লেষণ করে করে দিবে না, তাহলে তোমাকে সেটা কিভাবে কি করতে হবে। এই যে একটি গাড়ি, যে এটা তুমি কিভাবে করবে তাহলে। আচ্ছা, আমি দুটা স্ক্রিনে নিয়ে আসলাম, এখন দেখো তোমাদের সুবিধার্থে। একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নিয়ে গাড়িটির মন্দন কত? এখানে বইতে যেভাবে সেভাবে তুমি আনসার করতে গেলে তোমার ঝামেলায় পড়তে হবে। কাজে আমরা একটা প্রশ্ন থাকলে সেটা কিভাবে আনসারটা করতে হয়, পদার্থবিজ্ঞান কিভাবে ম্যাথের আনসার করতে হবে একটু দেখাই। এখানে কি কি দেওয়া আছে, এখানে দিয়ে আনসার করবে। এখানে একটি গাড়ি এত মাইলস পার আওয়ার বেগে চলমান, তাহলে এখানে এটা শেষ বেগ না, এটা আদি বেগ। একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড বেগে চলমান, তাহলে এখানে কি লিখবো? এখানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 60 মাইলস পার আওয়ার। কি লিখবো আমরা এখানে? আদিবেগ। গাড়িটিরও লেখা যায় আদিবেগ কমা ইউ ইজ ইকুয়াল টু 60 মাইলস পার আওয়ার। এই 60 মাইলস পার আওয়ার এটাকে আমাদের কনভার্ট করে ফেলতে হবে। কিসে কনভার্ট করবে? মিটার পার সেকেন্ডে এটাকে কনভার্ট করতে হবে। দেখো ওরা একটা এখানে
বইতে ফর্মুলা দিয়েছে 1 মাইল সমান 1.6 কিলোমিটার। এটা তোমার জন্য নাও থাকতে পারে। এটা তোমার থাকবে এমন কোনো কথা নেই। এই যে 1.6 কিলোমিটার পার আওয়ার, 1.6 কিলোমিটার 1 মাইলে, এটা তোমার প্রশ্নে যে থাকবে এমন কোনো কথা নেই। তোমাকে এটা জানতে হবে। ঠিক আছে? তাহলে 1 মাইলে কত? 1.6 কিলোমিটার। তাহলে আমরা এই জায়গাতে 60 মাইল আছে। দেখো, 60 মাইলে 60 ইন্টু 1.6 কিলোমিটার পার আওয়ার। কি দাঁড়ালো? ইউ ইজ ইকুয়াল টু 60 ইন্টু 1.6, এটা কিলোমিটার ছিল, মিটার নিলে কত হবে? আর 1000 দিয়ে গুণ হবে না? 1000, তাহলে মিটার হয়ে গেল সবগুলো। কেমন? আর এদিকে আওয়ার, পার আওয়ার মানে নিচে আওয়ার, আওয়ার মানে কত? 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে উপরটা কিন্তু মিটার, কেমন? মিটার, আর নিচেরটা সেকেন্ড। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে এইটুকু যদি তুমি কাজ করো, দেখো কত আসে। এটা কাজ করো, এটা দেখি ক্যালকুলেটরে কাজ করে দেখো কত আসে। আমি ওদের থেকে হেল্পটা নিই, কত আসছে ওরা করছে দেখি। 26.8 আসছে। তাইলে 26.8 উপরে দেখো একক মিটার, আর নিচে সেকেন্ড, সেকেন্ডটা উপরে উঠলে পার সেকেন্ড। আশা করি এতদিন এটা আমরা শিখতে পেরেছি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 26.8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? পরিষ্কার? এবার দেখো তুমি, এটা আদিবেগটা পেলাম আমরা। দেখি ওদের এখানে কি বলে ওরা। হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মানে শেষ বেগ কত? 0। তাহলে আমরা এখানে ইউটা তো পেলাম। তাহলে শেষ বেগ v is equal to 0 মিটার পার সেকেন্ড। এককগুলো দিবে, 0 থাকলে একক, না দিলেও চলে অনেকে বলে, কিন্তু আমরা বিয়োগ করার সময় এটা কাজ করতে গেলে আবার একক নিয়ে ঝামেলা হতে পারে, কাজে এককটা তুমি দিয়ে দিবে, যেটাই থাকুক অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আসো বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। টাইম 5 মিনিট সময় নেয়। সময়, সময় মানে টাইম। তাহলে সময় t is equal to 5 মিনিটস। 5 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। 5 ইন্টু 60 সেকেন্ড, কত? 300 সেকেন্ড। 5 মিনিট সময় নেয়। আচ্ছা, তো হয়ে গেল 5 মিনিট সময় নেয়। তাহলে ইউ জানলাম, ভি জানলাম, টি জানলাম। আচ্ছা, ওরা কি চেয়েছে আমাদের কাছে একটু দেখি। গাড়িটির মন্দন কত? তো মন্দন চেয়েছে। মন্দন তুমি দুইভাবে বের করতে পারো। ত্বরণ বের করে মাইনে, তো তুমি ইতিমধ্যে জেনেছো যে আমরা ত্বরণ বের করে মন্দনটা বের করতে পারি। হ্যাঁ, অথবা আমরা সরাসরি মন্দন লিখলে আমরা কোনটা আগে দেব? শেষ বেগ আগে দেব না আদি বেগ আগে দেব? আশা করি মনে আছে তোমাদের। তারপর আমি এখানে লিখবো। ওরা মন্দন চেয়েছে। মন্দন হলে তাহলে আমরা জানি মন্দন, মন্দনকে আমরা এ দ্বারা প্রকাশ করব, অথবা আমরা ত্বরণ বের করে সেখান থেকে মন্দন দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, মন্দন দিয়ে তো আমরা ডিরেক্ট ফর্মুলা না জানি, আমরা জানি ত্বরণ দিয়ে কাজ করি, তারপর আমরা মন্দনের এটা পরে দিয়ে আমরা মন্দনে এটা কনভার্ট করে দিলে হয়ে যাবে। কেমন? আচ্ছা, আসো দেখি। আমরা প্রথমে আমরা যে ফর্মুলাটা জানি, ত্বরণের যে সূত্রটা জানি, আমরা সেটা একটু দিতে চাই আগে। আমরা জানি ত্বরণ সমান ত্বরণ A is equal to V minus U by T। আচ্ছা, ওরা তো ত্বরণ চাচ্ছে আমাদেরকে, মন্দন চাচ্ছে মানে ত্বরণ সরাসরি। আচ্ছা, তাহলে V minus U by T। আমরা ইতিমধ্যে V এর মানটা তো মনে আছে 0। এই যে আমরা এখানে লিখেছি V is equal to 0, আর U হলো 26.8, দেখতে পাচ্ছ। তাহলে V এর মান 0 minus 26.8 মিটার পার সেকেন্ড। দুইটা একসাথে এককটা দিয়ে দিলাম। আর টাইমটা কত? সময়টা কত? 300 সেকেন্ড না? আমরা একটু দেখি। তারপরে এই যে 300 সেকেন্ড, সময় হচ্ছে 300 সেকেন্ড। তাহলে টাইম হচ্ছে 300 সেকেন্ড। হ্যাঁ, তাহলে -26.8 নিচে 300। এবার এককটা দেখো, এখানে মিটার পার সেকেন্ড, এখানে নিচে আরেকটা সেকেন্ড। তাহলে কত হলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ার কি করে হয়? এই যে এসটা যখন উপরে উঠবে,
তখন এটা 5 সেকেন্ড হয়ে যাবে, 2টা 5 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ভাগ করলে মাইনাস, হ্যাঁ, ভাগফলটা কত আসে? তো ওদের কাছ থেকে একটু দেখে নিই, ওরা যে ভাগ করছে কত আসছে, 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ, a ইজ ইকুয়াল টু এত। তো আমরা জানি ত্বরণের মান যখন নেগেটিভ হয় তাহলে তোমার এটা মন্দন হয়, তাহলে এটা কি ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাইনাস এটা কি ত্বরণ, মন্দন না? নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ মানে মন্দন। অর্থাৎ অর্থাৎ মন্দন 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এইভাবে অঙ্ক করতে পারো, হ্যাঁ, ওদের মতো এরকম ব্যাখ্যা করে করে করতে গেলে অনেক সময় চলে যাবে এবং তোমার এটা দরকারও পড়বে না। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাই আমরা মন্দনটা তোমাকে, এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আমরা আমার বইতে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? ফার্স্ট একটা ম্যাথ পড়ে তুমি এটার মধ্যে কি কি আছে, কি কি দেওয়া আছে তোমার জন্য, কি কি ইনফরমেশন গুলো আছে সেগুলো আগে নোট করে নিতে হবে, কেমন? এত কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। ঢুকতে পারা বলতে কি বোঝাচ্ছে এখানে? ঢুকতে পারা মানে শেষ বেগটা কত? মানে এটা থেমে গেছে না? ঢুকতে পেরেছে মানে ঢুকে থেমে গেছে, তার মানে শেষ বেগটা 0। আর এত কিলোমিটার বেগে, তার মানে এটা আদি বেগ, এটা এই বেগে ছুটে আসছে, এটা আমার আদি বেগ, এটা ইউ। আর এত সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে বুলেটটা এতটুকু ঢুকেছে মানে কি, এটা সরণ 10 সেন্টিমিটার। মন্দন কত? এখানেও মন্দন চেয়েছে। তো ফার্স্টে তোমাকে যেটা ইনফরমেশন, এই যে এখানে ওরা যেভাবে করছে এইভাবে আসলে অঙ্ক করে না, তোমাকে বোঝানোর জন্য এতগুলো ইনফরমেশন দিয়েছে, এখানে এইভাবে না। এখন আমরা অঙ্কটা করার সময় যে কাজটি করব সেটা, তাহলে এখানে আদি বেগটা কত? 1.5 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে তার আদি বেগ, তাই তো? তাহলে এখানে আদি বেগ, আমরা এই অঙ্কটা করার সময় যে আমরা যেভাবে আমরা আগাবো তোমার জন্য সেটা দেখো। তাহলে এখানে আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এখানে আদি বেগ 1.5 কিলোমিটার পার সেকেন্ড, 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে কনভার্ট করতে হবে মিটারে, তাহলে 1.5 ইন্টু 1000 মিটার পার সেকেন্ড, 15, দুইটা শূন্য হবে, 1500 মিটার পার সেকেন্ড। এখানে আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, থেমে গেছে বলছিল না? তাহলে থেমে যাওয়া মানে শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। কত ঢুকেছে, কতটুকু সরণ, এস ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার যত সম্ভব, আমরা একটু দেখে আসি। 10 সেন্টিমিটার, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এগুলো দেখো, এটা মিটার আছে, আবার এটা সেন্টিমিটার, এককের মধ্যে একটু ঝামেলা হলো না? তো এটাকে তুমি 100 দিয়ে ভাগ করে, 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে মিটার বানিয়ে নাও 0.1 মিটার। কারণ এককগুলো একরকম না হলে তুমি অঙ্কের মধ্যে ঝামেলায় পড়ে যাবে। এখন আমাদের চাইছে কি, ওরা চেয়েছে আমাদের কাছে, প্রশ্নকে দেখো, মন্দন কত? আগের মতো একই ফর্মুলা আমরা জানি, ত্বরণ A ইজ ইকুয়াল টু, মন্দন দিয়ে অঙ্ক করার দরকার নেই, ত্বরণ আমরা জানি, ত্বরণ A ইজ ইকুয়াল টু, ত্বরণ A ইজ ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি। এখানে V তো 0, মাইনাস ইউ কত? 1500। এককটা কি ছিল মনে আছে? মিটার পার সেকেন্ড। আর টি টাইম, একটু চিন্তার বিষয় আছে, সেটা হলো কি কি দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে শরণার্থ? আচ্ছা, তোমাকে মন্দন বের করতে হবে। তো তুমি এটা লিখবে এখানে, মন্দন মাইনাসে নির্ণয় করতে হবে, অথবা মাইনাস এটা দিতে হবে এমন কোনো কথা নেই, মন্দন নির্ণয় করতে হবে। এখন আমাদের একটু দেখতে হবে তোমাদের, এই তথ্যগুলো দিয়ে কোন সমীকরণ দিয়ে এটা আমরা প্রতিপাদন করতে পারবো সেটা এখন দেখতে হবে তোমাকে। এটা কিভাবে? দেখো, আমাদের তথ্যগুলো কি কি আছে, ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, এস দেওয়া আছে, এ বের করতে হবে। তাহলে ইউ ভি এ এস, ইউ ভি এ এস, এই চারটা দিয়ে কোন ফর্মুলাটা আছে আমাদের সেটা তোমাকে দেখতে হবে। ইউ ভি এ এস কি কি দেখো, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে,
এস দেওয়া আছে, এ বের করতে হবে। এখন এই চারটা দিয়ে আমরা যে গতির সমীকরণগুলো শিখেছিলাম সেটা যদি একটু স্টাডি করি, দেখো তো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে কি ম্যাথটা করা যাবে? যাবে না। কেন যাবে না? এখানে কোনো এস নাই, দেখছো আমাদের কিন্তু এস দেওয়া আছে, কাজে এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, এটা দিয়ে তোমার এই ম্যাথটা করা যাবে না, কারণ এখানে এস নাই। পরে আমরা সেকেন্ড যেটা আমরা আরেকটা ফর্মুলা শিখেছি যে s is equal to ut plus half at স্কোয়ার। দেখি তো এইগুলো এখানে তথ্যগুলো আছে কিনা। দেখো s বের করব, ঠিক আছে, u আছে, t, এই টা আবার এই জায়গাতে নাই, আমরা এটা দিয়েও তো করতে পারতেছি না। বাকি এ আমাদের বের করতে হবে, কিন্তু t তো নাই। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়েও অঙ্কটাকে ম্যাথটাকে এগিয়ে নিতে পারতেছি না, তাই না? আচ্ছা, আমরা আরেকটা সূত্র শিখেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, দেখি তো এখানে আমাদের ভি আছে, ইউ আছে, এটা বের করতে হবে, এসও দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো, তাহলে এই লাস্টের ফর্মুলাটা আমরা মিলে সবগুলো তথ্য এর মধ্যে পাওয়া যাচ্ছে। দেখো, তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তোমাদের আরো মনে রাখতে হবে যে একটা ম্যাথ একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে হবে এমন কোনো কথা নেই। তুমি এটা নানাভাবে তুমি কাজ করে এটাকে আসতে পারো। তোমাকে দেখাবো, আমি এই অঙ্কটাকে দেখাবো, আর অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু ডিরেক্টলি আমরা এই ফর্মুলার সাথে আমরা এটা মেসিং করে ফেলতে পারলাম। সুতরাং আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা সরাসরি আমরা করতে পারবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, তাহলে চলো দেখি আমরা কি বের করবো, এ বের করবো, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার যে কাজটি করব সেটা হলো আমরা এটাকে একটু সাজায় ফেলে আমরা দুইভাবে এখানে মানগুলো বসাতে পারি, অথবা যেটা বের করব সেটা আগে বের করে নিই। আমরা এই বের করব, যে এই বের করলে আমরা এটাকে সমীকরণের বাম দিকে নিয়ে আসি, বা ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, অর আমরা তো এই বের করবো, তাই না? তাইলে টু এ এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, or a is equal to just mathematics algebra b square minus u square by twice s। এবার চলো এখানে আমরা মানগুলো সেট করি। b এর মানটা 0 ছিল, নিশ্চয় মনে আছে। u এর মানটা কত ছিল, এটা আদিবেগটা কত ছিল, তো ভুলে গেছি, তাই না? একটু দেখে আসতে পারি আমরা উপর থেকে। আদিবেগটা কত ছিল, ইউটা ছিল 1500 মিটার পার সেকেন্ড, 1500, ইউ ছিল 1500 মিটার পার সেকেন্ড। সবগুলো একক একসাথে দিলাম, মিটার পার সেকেন্ড। আর নিচে 2 ইন্টু সরণ, সরণ কত ছিল, 0.1 মিটার, আশা করি মনে আছে তোমাদের। এই কাজটা করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা করার পর কত আসে, ক্যালকুলেশনটা দেখো। আচ্ছা, আমি ওদের থেকে ক্যালকুলেশনের হেল্পটা নেই, আমার কাছে সামনে ক্যালকুলেটর আনতে যেত। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করে যেটা পাওয়া গেল, 11,250, 11,250,340, 11,250 বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে তো স্কোয়ার দেওয়া হয়নি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এককগুলিতে স্কোয়ার দিতে হবে। এককগুলিতে স্কোয়ার দিলে কি হবে দেখো। আচ্ছা, আমি এটা মুছে আবার লিখতেছি, a is equal to b square minus e square by 2s, b square, b এর মান 0, b এর মান 0, 0 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার, মাইনাস ইউ এর মান 1500 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার, 2 ইন্টু 0.1, এটা মিটার। আশা করি এবার বুঝতে অসুবিধা হচ্ছে না। এখন দেখো এগুলোর প্রথমটা তো 0, এটা পুরোটাই 0 হয়ে গেল, মাইনাস মাইনাস চলে আসছে, 1500 কে স্কোয়ার করতে হবে, 15 15 225, আর শূন্য হবে 4টা, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিচে 0.2 মিটার। এটা ভাগ করলে যেটা দাঁড়ালো মাইনাস 11, ভাগফলটা একটু নেই, 11,250,340, 11,250,340, 11,250, 11,250,340। এখানে এককটা একটু দেখো, মিটার স্কোয়ারের সাথে মিটার একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিটার আর উপরে পার্সেন্ট স্কোয়ার, মিটার পার্সেন্ট স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু এত। এটা আমরা পেলাম 11,250,340, আমরা এটা পেলাম।
আমি আবার একটু দেখে নিয়ে আনসার 11,250,340 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা a is equal to এত হলো। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা তাহলে মাইনাস a is equal to 11,250,340 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন মাইনাস এটা কি ত্বরণ না? মাইনাস এ হলো ত্বরণ, মাইনাস এটা হচ্ছে মাইনাস এ হলো ত্বরণ, মাইনাস এ এটা হলো ত্বরণ, কিন্তু মাইনাস এটা হলো মন্দন। তাহলে আমরা মাইনাস এ কে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি? মন্দন লিখতে পারি না? মাইনাস এ হলো তাহলে মন্দন, তাহলে মন্দন 11,250,340 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার আনসার কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমাকে চেয়েছে গাড়ির মন্দন কত? মন্দন হচ্ছে 11,250,340। হ্যাঁ, এটাকে তুমি সাইন্টিফিকে প্রকাশ করতে পারো। এক ঘর আগে পয়েন্ট নিয়ে 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো তো কত করে পয়েন্ট আনলাম। এখানে পয়েন্টটা একদম সবার শেষে ধরে নিতে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 গুলো আগে নিয়েছি। তাহলে 10 টু দি পাওয়ার কত? 7, 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার দেখো পয়েন্টটা এখন এখানে কোনো পয়েন্ট নাই, তার মানে পয়েন্ট আছে কিন্তু দূরে আছে, মানে এটা শেষে লাস্টে আছে। তাহলে লাস্টে থাকলে এখানে তুমি কত করে আগে নিলা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 করে আগে নিয়েছো, এই জন্য 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাইলে আমাদের গাড়িটির ত্বরণ হচ্ছে এত মিটার পার মন্দন হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি এটা ত্বরণ বলো তাইলে তোমাকে ওটা নেগেটিভটা দিতে হবে, ত্বরণ মাইনাস এত। ত্বরণটা দিলে এই যে এইভাবে মাইনাস দিয়ে দিতে হবে। আর ওরা প্রশ্নে যেহেতু মন্দন চেয়েছে, তাহলে আমরা মন্দনই লিখবো, ত্বরণ লিখবো না। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে আনসার করবে। আর প্রশ্নে যদি ত্বরণ চেয়েছে তাহলে আমরা ত্বরণ এইভাবে দিয়ে দিতাম। আমরা যে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি, গতির সমীকরণগুলো, সেগুলো দিয়ে আর অনেকগুলো অঙ্ক করা যাবে। এগুলোর ব্যবহার করে এগুলো নিয়ে আমরা আরো জটিল জটিল প্রবলেমগুলো সলভ করব পরবর্তীতে। প্রথমে আমরা আগে বইয়ের অধ্যায়টাকে শেষ করে আসি, কেমন? আমরা এখানে শেষ করতে চাই। এই ফর্মুলাগুলো দিয়ে আরো নানা রকমের অঙ্কগুলো যেগুলো রয়েছে, আরো বেশ সুন্দর সুন্দর অঙ্ক রয়েছে তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এগুলো আমরা এই অধ্যায়টা শেষ করেই করব। তবে আগে বইয়ের ধারাবাহিকতা রক্ষা করে আগে বইটা শেষ করতে চাই। তো এখানে শেষ করতে চাই। আজকে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে ম্যাথের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা হলো, এবং বই যে 3টা করা রয়েছে এগুলো নিয়ে কিভাবে আনসার করতে হবে, বইতে যেভাবে আছে সেভাবে আনসার করা যায় না, সুন্দর করে গুছিয়ে আনসারটা করতে হয়, সেটা তোমাদেরকে দেখানো হলো। তো ভালো থাকবে সকলেই, শুভেচ্ছা নিরন্তর। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো।